আমরা যে প্রশ্নটা আগে করেছিলাম সেইটারও যদি আপনি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন, তাজুল ভাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন, সেই কমিশন গঠন করা। মাঝখানে আমি শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন তাজুল ভাই? আ- আপনি কি এই আজকে আমার আমার জানা নাই যে টেকনিক্যাল, তাজুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? না উনি বোধহয় আমাকে, আমি আপনাকে না উনি বোধহয় আমাকে ঠিক করে শুনতে পাচ্ছেন না। অনেকে শুনতে পাচ্ছেন না। আমি আসবো আবার আপনার কাছে একই প্রশ্নে যে এখন এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করা হলো না ব্যারিস্টার আসলাম ম্যাম, এটা নিয়ে আপনি কোনো কিছু বলবেন যে এটাকে আসলে কমিশন করা উচিত ছিল, এই বিচারটা বা এখানে যে ঘটনাগুলি সেটা আসলে তদন্ত করা উচিত ছিল কিনা, সরকার কি এটা চাপা দিতে চেষ্টা করছে কিনা, বা কেউ কেউ বলছে যে আর্মি চাচ্ছে না যে এটার মধ্যে একটা কমিশন হোক। আপনার টেকটা একটু আমরা জি শুনতে চাই। জি জি, আমি পত্রপত্রিকায় যতটুকু দেখলাম যে বিচারাধীন আছে এই বিষয়টা, এবং সে কারণেই কমিশন গঠন করা থেকে আপাতত বিরত থেকেছে, ইফ আই এম নট মিস্টেকেন। হুম, আমি এতটুকু দেখেছি, যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত হুম, কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো। কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে, আমি এই হুম। তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি, সেক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। না কারণ না এটা না, তো একটা বিচারাধীন তো জি আছেই, মানে এটা একটা জি এটা একটা অনেকগুলি লেয়ারের বিচার এখানে হচ্ছে। সেইখানের হুম মধ্যে হুম কিছু বিচার হুম হয়েছে, সেটার মধ্যে যে অ্যাপিলের হুম মানে হুম বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলির হুম বিচার হুম হচ্ছে, মানে কোনো না কোনো ফরম্যাটে হুম অসংখ্য অসংখ্য বলা ঠিক হবে না, মানে আমার কাছে সংখ্যাটা নাই, হুম অনেকগুলি হুম মামলা আসলে বিচারাধীনের মধ্যে আছে। হুম হুম। কিন্তু এর মধ্যে এনকোয়ারি কমিটি তো কোনো গঠন করা হয়নি হুম, কোর্টের অর্ডারের মাধ্যমে। হুম, মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন, হুম, এই তথ্যটা আমার জন্য জানাটা একটা প্রয়োজন, যে মামলাগুলোতে যদি কোর্টের মাধ্যমে কোনো এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং এনকোয়ারির আদেশ দেয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটা চলমান, তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই। ওকে, কিন্তু সেটা যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল। ওকে, তারপরে না মামলা দায়ের করা হবে। তো ওকে। ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল, যদি সেটা কোর্টের আদেশের মাধ্যমে অলরেডি না হয়ে থাকে। ওকে, আমরা একটু জি জনাব তাজুল ইসলামের কাছ থেকে এটা শুনি যে আপনি জি ব্যারিস্টার রাশনাম ম্যামকে সম্ভবত শুনতে পেয়েছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে বিডিআর নিয়ে, সেটি আগে প্রশ্ন করেছিলাম হুম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা, কমিশন গঠন থেকে সরকার হুম পিছিয়ে আসলো কেন, আপনার টেকটা একটু আমরা শুনতে চাই। আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিছিয়ে আসার পেছনে কি কারণ। হুম, তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইচ হান্টিং করা হয়েছে, প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে, পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে, এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে এটা নিরীহ যে এটা সমস্ত আপনি আপনি সিপাহীরা আপনি রয়েছেন। বলছেন যে বেসড অন ফ্যাক্টস নাকি হেয়ারসে? এটা দেখুন, এগুলো হিয়ার্সের বাইরে তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ভুক্তভোগী, যারা বিডিআর এর এই হত্যাকাণ্ডের সময় যারা নানানভাবে এর দ্বারা প্রভাবিত হয়েছেন, সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি, এবং বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট এই সমস্ত জিনিস কিন্তু আলোর মুখ দেখেনি। সুতরাং এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনীকে রাজধানীর তাজুল বুকে তাজুল বসে ভাই, বসে সেনাবাহিনীর যখন হত্যা তদন্ত করা রিপোর্ট, হলো। সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও, মানে বাংলাদেশে কখনো কোনো তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে? বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন। সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল, সেগুলির রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে? এটা আগে আসেনি বলে আসবে না, এটা আমি বিশ্বাস করি না। অতীতে বাংলাদেশ 52 বা 54 বছরের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি। আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে। কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে, সেটার ব্যাপারে একটা কমিশন হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি। আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি, এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি, তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয়। যদি এটা কমিশন করা না যায়, সেই ক্ষেত্রে
এই বিচারটা দেওয়ান আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা, একটা সেনাবাহিনীকে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা, কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয়, ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে পড়বে। কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না, মানে আমরা যখন এইটা ভাবি তখন আমরা ভাবি যে এইটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে। এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা? মানে আমি আসলে হিসাব মিলাতে পারি না যে এতে কার লাভ হবে। ধরেন আওয়ামী লীগের কি লাভ হবে এই 57 জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো, বা মানে প্লটটা কি আসলে জনাব তাজুল ইসলাম? দেখুন, এখানে যে শুধু আওয়ামী লীগ ইনভলভ ছিল এটাই কি, এটা তো শেষ কথা নয়। আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে, এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না, এর সাথে পেছনে আরো কোনো বড় শক্তি জড়িত আছে।